আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে বা এরকম আসতে পারে। এই প্রশ্নটা প্রায় অনেকটাই ইম্পর্ট্যান্ট, মানে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তোমাদের জন্য প্রশ্নটা নিয়ে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে এনসিটিভি বা বোর্ড কর্তৃক বলতে পারো যে তোমাদের টিচাররা এই নিয়ম বা এই প্রশ্নের মতোই করে প্রশ্ন করবে। ওকে, বুঝতে পারছো আশা করি। ওকে, তো চলো দেখে আসি তোমাদের প্রশ্নটি কেমন হতে পারে। তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে। প্রথমে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন, সেটা হচ্ছে 15টি থাকবে, ঠিক আছে? 15টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। ওকে, চলো 15টি প্রশ্ন দেখা যাক। মানুষের সমাজ ও সাংস্কৃতিক গঠন ও রূপান্তরের আরও তথ্য কিভাবে জানা যায়? তাম্র শাসন থেকে, ঠিক আছে? তাম্র শাসন থেকে। তারপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, প্রত্নতান্ত্রিক উৎস নয় কোনটি? চর্যাপদ। এটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ধরো তোমাদের স্যারেরা এই প্রশ্নটা দিতে পারে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো, নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উৎস? দেখো আবার, নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস? এটা হচ্ছে মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, শিলালিপি। আবার তুমি দেখো অন্যগুলো কিসের উৎস? ধরো ক নাম্বার, ভাস্কর্য, তাম্রশাসন, চর্যাপদ, ওইগুলো হচ্ছে কিসের উৎস? ওগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। এগুলো তোমাদের বুঝতে হবে বা এভাবে পড়তে হবে, বুঝছো? আশা করি। আচ্ছা, 3 নাম্বারের উত্তর ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা শিখতে পারো। তারপরে হচ্ছে, গঙ্গা রিডাই রাজ্য ছিল গঙ্গা নদীর 2টি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তুমি অবশ্যই শিখো বা এখানে শিখে ফেলো। গঙ্গা রিডাই রাজ্য ছিল গঙ্গা নদীর 2টি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। বুঝতে পারছো? শিখে ফেলো তোমরা। আবার বলি, গঙ্গা রিডাই রাজ্য ছিল গঙ্গা নদীর 2টি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। তোমরা বলতে পারো এখান থেকে এই প্রশ্নটা থাকতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, একটা দৃশ্যপট দেওয়া আছে বা প্রেক্ষাপট। সৌরভ অষ্টম শ্রেণীর ছাত্র। সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারল যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন। সে আরও জানল তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদের থেকে। দেখো 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ কে ছিল? এই প্রেক্ষাপটটা যে বলছে, এখানে যে লাস্টে বলা হয়েছে যে সে আরও জানল তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদের থেকে। এই যে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ব্যক্তিটা কে, এটাই বলা হয়েছে 5 নম্বরে। বিখ্যাত ব্যক্তি হচ্ছেন মহাত্মা গান্ধী, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এটা অবশ্যই শিখো, এখনই শিখে ফেলো, অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকতে পারে। দেখো আমি যেটা ইম্পর্টেন্ট, মানে দেখো সব যেগুলা বলতেছি, ধরো 15 থেকে 16টা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিব, সেখান থেকে তুমি অবশ্যই 5-6টা তোমার পরীক্ষায় আসবে। তুমি দেখো, যদি না আসে তারপরে বইলো, ঠিক আছে? তারপরে আমার জরিমানা ধরো, ঠিক আছে? দেখো 6 নম্বর প্রশ্ন দেখো,
মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা? পুরোহিত। এটার উত্তর হচ্ছে পুরোহিত। মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা? পুরোহিত। ওকে। তারপরে হচ্ছে নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায়? মানে নারীদের অত্যন্ত সীমিত অধিকার, মানে অধিকার ছিলই না, সেটা হচ্ছে মিশরীয় ও অ্যাশিরীয়। ঠিক আছে, আমি বলি তোমাদের যদি এই সামাজিক বিজ্ঞান থেকে প্রশ্ন আসে, তোমাদের স্কুল বা যে স্যারেরা যদি করে বা প্রশ্ন কিনে আনে, তারপরেও এই যে এই প্রশ্নটা দেখছো, এই 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তোমরা এখনই শিখে ফেলো, আমার সাথে সাথে শিখে ফেলো। মানে নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায়? মিশরীয় ও অ্যাশিরীয়। ঠিক আছে, অনেক সুন্দর। মিশরীয় অ্যাশিরীয় নারীদের সম্মান করতো না। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, সামিন ডকুমেন্টারি জার্নাল পড়ে জানতে পারল পৃথিবীতে এমন একটি বায়োম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান। মানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান। সামিনের জানা বায়োমটি হচ্ছে তুন্দ্রা বায়োম। তোমরা তোমরা যদি তোমাদের সামাজিক বিজ্ঞান বইয়ে এই তুন্দ্রা বায়োম যে টপিকটা আছে, সেই টপিকে যদি তুমি দেখো, তাহলে অবশ্যই দেখতে পারবা যে তুন্দ্রা বায়োমের একটি বৈশিষ্ট্য হচ্ছে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান। তোমরা দেখবা তুন্দ্রা বায়োমের বৈশিষ্ট্য হচ্ছে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান। ঠিক আছে, ওকে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এটা ধরো তোমাদের পরীক্ষায় এসে গেছে, না আসলে কি বলবো। ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি? ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি? ডাউকি ফল্টের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি আছে। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে, মানে আমি আর তুমি ঝুঁকিতে আছি। ওকে, এই ডাউকি ফল্টের এটা শিখো। ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি? ডাউকি ফল্টের আরও বৈশিষ্ট্য আছে, সেগুলো শিখতে পারো। ডাউকি ফল্টের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে। ওকে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ ও পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে দেখল সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে। কাগজ মিলটির কাঁচামাল এই সেগুন গাছ দিয়ে কি কাগজ বানায় তোমরা জানো? জারুল গাছ দিয়ে কি কাগজ বানায়? চাপালিশ গাছ দিয়ে কি কাগজ বানায়? এগুলো তো কাঠ হয়। কিন্তু তোমরা জানো না যে কর্ণফুলীর কাগজের প্রধান উপাদান বাঁশ। ঠিক আছে, আমি সঠিকটা জানিও না। কর্ণফুলী মেবি আমি পড়ছিলাম, মনে হচ্ছে আমার এরকম। কর্ণফুলীর প্রধান উপাদান মানে কর্ণফুলী খাতা চিনো তোমরা? ওই হলুদ পাতাগুলা খাতাগুলা না, ওগুলো হচ্ছে কর্ণফুলী খাতা। ওকে, তাহলে বাঁশ দিয়ে কিন্তু কাগজ বানাই, মনে রাখবা তোমরা। বাঁশ দিয়ে কি বানাই? কাগজ বানাই। এটা যদি তোমাদের 8ম শ্রেণীতে নাও আসে, ধরো পরবর্তীতে আসবে, ধরো 9ম 10ম শ্রেণীতে পাবা যে বাঁশ দিয়ে কাগজ বানাই, এটা মনে রাখো। ওকে, পরবর্তী প্রশ্নটি দেখা যাক। আচ্ছা, আমি এখানে 11 এবং 12 নম্বর কোনো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই 11 আর 12 ইম্পর্টেন্ট না, তাই আমি এগুলো তোমাদেরকে শিখতে মানা করতেছি বা দেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাই হলো কার্বন সিল্ক। ঠিক আছে, ওকে। কার্বন ডাই অক্সাইড যতটুকু ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাই হলো কার্বন সিল্ক। এখন বলো, কার্বন সিল্ক কাকে বলে? কার্বন সিল্ক কাকে বলে? গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাকে কার্বন সিল্ক বলা হয়। মানে ধরো সে 5% বায়ুমণ্ডলে ছাড়ছে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু সে নিয়ে নিছে কত? 10%। ঠিক আছে, মানে বেশি পরিমাণে নিতেছে, একে বলা হয় কার্বন সিল্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।
এই প্রশ্নটা কার্বন সিল্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে কার্বন সিল্ক কাকে বলে। কার্বন সিল্ক কাকে বলে? কার্বন সিল্ক কাকে বলে? গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছাড়ে তার চেয়ে বেশি পরিমাণ গ্রহণ করাই হলো কার্বন সিল্ক। গ্রহণ করা বা শোষণ করা একই কথা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে তুন্দ্রা বায়ুম এর বৈশিষ্ট্য হলো, ওই যে আবার তুন্দ্রা বায়ুম আসছে। তোমরা তুন্দ্রা বায়ুমটা বুঝছো, ভালো করে পড়ে নিবা সামাজিক বিজ্ঞান থেকে। এ থেকে তোমাদের স্যারেরা অবশ্যই প্রশ্ন করবে, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে? তুন্দ্রা বায়ুমের বৈশিষ্ট্য হচ্ছে তুন্দ্রা বায়ুমের বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা কম, ঠিক আছে? তুন্দ্রা বায়ুমের বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা কম, শীতকাল দীর্ঘ, জীবের জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত, ঠিক আছে? আবার তুন্দ্রা বায়ুম এর বৈশিষ্ট্য হলো তাপমাত্রা কম, শীতকাল দীর্ঘ, জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। এই তুন্দ্রা বায়ুমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা শিখো। ভিডিওর শেষে আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা বলবো, তোমরা শুনতে চাইলে শোনো, ঠিক আছে? মাঝখানে বলতাছি না, কারণ তোমরা হয়তো বিরক্ত হতে পারো এই জন্য। তারপরে দেখো, বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে ড্যাশ গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে। এটা হচ্ছে পণ্য ও সেবা। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তারপরে দেখো এক কথায় উত্তর দাও। এটা হচ্ছে 10টি থাকবে, 10টি থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? এই এক কথায় উত্তরগুলা বুঝছো অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা এগুলো সবগুলা শিখে নিবা, ঠিক আছে? আশা করি এগুলা তোমার তেমন কঠিন কিছু না, তোমরা অবশ্যই অনেকগুলা পারো। বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো। বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো। আচ্ছা, আমি হাইলাইট করতেছি না, আমি দেখিয়ে দিচ্ছি। যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল? তারপরে হচ্ছে শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়? সরকারের অঙ্গ। এই দেখো 4 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 365 দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতায়? এটাও অনেক ইম্পর্টেন্ট। ভাস্কো দা গামা কে ছিলেন? আমার মনে নেই আসল কথা, আমি অনেক আগে পড়েছিলাম তো এই জন্য মনে নেই, ঠিক আছে? মানে এগুলো তো এখন আমার শেখার কোনো প্রয়োজন নেই, শুধু আমি তোমাদেরকে দেখানোর জন্য এগুলো পড়তেছি, বুঝতে পারছো? বঙ্গোপসাগরের কুল ঘেঁষে বাংলাদেশের উপকূলীয় তট রেখার দৈর্ঘ্য কত? এটা হ্যাঁ পড়ে যেতে পারো। 7 নম্বর, 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? এটা অবশ্য আমার শেখা দরকার। আচ্ছা, দেখি আমি শিখে নিব। বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায়? এটা দরকার নাই, কত প্রজাতির মাছ এটা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ? এই 10 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তুমি অবশ্যই 10 নম্বর প্রশ্নটা শিখো। 10 নম্বর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসবে, আর না আসলে আমার কাছ থেকে 200 টাকা জরিমানা নিও। আচ্ছা, তারপরে দেখো প্রশ্ন, দেখো আবার সংক্ষিপ্ত প্রশ্ন, পূর্ণমান 20। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে কোনগুলো পড়বা? দেখো, সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লেখো। 1 নম্বর পড়বা সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? 2 নম্বর পড়া দরকার নেই। হায়ারোগ্লিফিক্স কি? উচ্চারণটা হবে হায়ারোগ্লিফিক্স কি? এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা নামটা যেহেতু কঠিন সেহেতু এটার উত্তরটা সহজ হবে, তোমরা অবশ্যই এটা শিখবে। তারপরে হচ্ছে রেনেসাঁ কি?
এগুলো শিখে নেবে তোমরা। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পরে কি আসবে আর কি প্রশ্নটা। আমি তো আর এখন অষ্টম শ্রেণীতে পড়ি না। ঠিক আছে, তোমাদের জন্য আর কি এটা ভিডিওটা তৈরি করা। আচ্ছা, দেখো তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, মানে এখানে প্রেক্ষাপট থাকবে না। এটা 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 তোমরা দেখে নাও একটু, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো পরে বই থেকে বা গাইড থেকে, গাইডের সহযোগিতায় ভালো করে পড়বা। তারপরে হচ্ছে দৃশ্যপটযুক্ত প্রশ্ন। ওকে, দৃশ্যপটযুক্ত প্রশ্ন হবে তোমাদের পূর্ণমান 15 থাকবে, ঠিক আছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে নাকি? রচনামূলক প্রশ্ন থাকবে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, ঠিক আছে? সেখানে 40 নাম্বার থাকবে। আচ্ছা, ভিডিওর শেষ ভাগে রচনামূলক প্রশ্ন দেখতে পারো, ঠিক আছে? দেখো, তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিও, ঠিক আছে? আমি এখন বুঝিয়ে দিতে পারতাছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তারপর তোমরা দেখবে না, এই জন্য। ওকে, যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার নিজের সম্পর্কে কিছু বলবো। আমি হচ্ছি একজন কলেজের স্টুডেন্ট বলতে পারো, মানে আমি নট স্যার, কোনো স্যার না, ঠিক আছে? তবে আমি পড়ালেখাকে অনেক সহজ করে পড়তাম, মানে অনেক সহজ করে ভালো নাম্বার পাওয়ার ট্রাই করতাম। দেখো, সত্যটা হচ্ছে যে এত কঠিন করার কিছু নাই পড়ালেখাকে। তুমি পড়ালেখাকে যত সহজ করবা ততই ভালো। এখন যদি পড়ালেখাকে সহজ করবা কেমনে, দেখো অনেক স্টুডেন্ট আছে, তোমরা ক্লাসে গেলে দেখবা যে আগেই বইলা দিতেছে, সব পারে সে কি এমনিই পারে? তাকে অবশ্যই কেউ সহজ করে বুঝিয়ে দেয় পড়াগুলো, বুঝছো? ওই জন্যই সে ভালো করে ক্লাসে পারে, প্রাইভেটেও পারে, ঠিক আছে? মানে দেখা যায় সে অলমোস্ট ফার্স্ট বয় হয়ে থাকে, মানে ভালো পারে, বা স্যারেরাও তাদেরকে কেয়ার করে বা আদর করে। সো তোমরা যদি এরকম হতে চাও কেউ, যে আমিও ওইরকম ভালো স্টুডেন্টের মধ্যে 10 জনের মধ্যে একজন থাকবো, ক্লাসে সবার আগে পড়া বলে দিব, এই জন্য আমার একটা কোর্স চালু করতে চাচ্ছি। সেখানে যদি তোমরা ভর্তি হতে চাও সেই কোর্সে, তাহলে ভর্তি হতে পারো, ঠিক আছে? আমি ভর্তি হওয়ার জন্য কিভাবে ভর্তি হবে, প্রথম 10 জনের জন্য একদম ফ্রিতে ভর্তি করব, প্রথম 10 জন, ঠিক আছে? প্রথম 10 জন, একবার ধরো এখন তুমি অষ্টম শ্রেণীতে পড়তেছো এবং ক্লাস 9-10-এ পড়বা। ক্লাস 9-10-এর জন্য আমি শুধু বিজ্ঞান আর সরি, এখন তো আর বিজ্ঞান নেই, আবার মনে হয় রসায়ন পদার্থ দিয়ে শুরু করবে। সমস্যা নেই, আমি সায়েন্সের একজন স্টুডেন্ট। তোমাদের রসায়ন পদার্থ এবং গণিত, বাংলা এবং জীববিজ্ঞান, ঠিক আছে? এই 4টা বই তোমাদেরকে অনেক সহজ করে পড়াবো। আমি যে সব পারবো তা না, আমি কিন্তু ইংলিশ তোমাকে পড়াতে পারবো না, ঠিক আছে? আমি একদম 10 জনকে, প্রথম 10 জনকে ফ্রিতে পড়াবো। মানে প্রথম 10 জন যারা ভর্তি হবে, এখন ভর্তি হবে, তাদের কোনো টাকা লাগবে না, এবং পরবর্তীতে হয়তো আমি ফিটা বলে দিব যে কত টাকা নির্ধারণ করবে। ওকে, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। ওকে, খুদা হাফেজ, ঠিক আছে? ভালো থেকো সবাই।